এরা নাকি 3 মাস মাত্র থাকে। এই হলো মা, কি সুন্দর মায়ের মুখখানা জল জল করছে দেখুন। এটা কি সুন্দর দেখুন, সেই হয় না আজকাল যেরকম কেক পাওয়া যায়, পুরো কেকের মতো এটা। ডাকছে দেখেছেন কি সুন্দর আওয়াজ দেখুন। শুনলাম এটাই নাকি হাতির করিডোর, প্রায় দিনই হাতি এখানে বেরোয়, 50-60টা হাতি রয়েছে। এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরটা। আজ 27 তারিখ, 27শে আগস্ট। বাইরে পড়ছে বেশ ভালো বৃষ্টি। এখন ভোর 4টে বাজে। এখন আমরা রেডি হয়ে অলরেডি আমার খাবার টাবার সমস্ত কিছু বানানো হয়ে গেছে। আমরা আজকে বেরোচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রাম, যাকে আমরা জঙ্গলমহল বলে চিনি, সেইখানেই যাব। আমি এবং রাহুল, তার সাথে আরো দুজন যাচ্ছে, যাদেরকে আপনারা অলরেডি চেনেন, আকাশ আর সায়নী। তো আমরা 4 জন মিলে যাচ্ছি। চলুন, যেতে যেতে অনেক গল্প হবে, আর সারা দিনটা কিভাবে স্পেন্ড করছি আপনাদের সাথে শেয়ার করব। 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর ভেবেছিলাম যে লোকাল ট্রান্সপোর্ট পেয়ে যাব, যেরকম ভাবে আমরা হাওড়া যাই প্রত্যেকবার সেইভাবেই যাব। বাট প্রচন্ড বৃষ্টি, কোনো লোকাল ট্রান্সপোর্ট পেলাম না, তাই জন্য অ্যাট লাস্ট ট্যাক্সি নিলাম। ট্যাক্সি নিয়ে এখন আমরা হাওড়া যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 6:35-এ হাওড়ার নিউ কমপ্লেক্স থেকে। তো এই বৃষ্টি মাথায় নিয়ে ব্রেক জার্নি করে যাওয়াটাও খুব একটা ঠিক মনে হলো না, কারণ যদি টাইমে পৌঁছতে না পারি, তো সেই জন্য আমরা ট্যাক্সি নিয়ে নিলাম। এখন ঘড়ির কাঁটায় 5:00। তো দেখা যাক কখন পৌঁছই। জায়েন্ট স্ক্রিনে দেখাচ্ছে দেখুন, আমাদের ট্রেনটা কিন্তু দিয়ে দিয়েছে, কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস। তো হাওড়া স্টেশন তো পৌঁছে গেছি, বসে আছি নিউ কমপ্লেক্সে। 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, জায়েন্ট স্ক্রিনে দেখিয়েও দিয়েছে, যেটা ডিজিটাল স্ক্রিন হয়। বাট আমাদের সাথে যারা যাবে, আকাশরা, ওরা এখনও এসে পৌঁছয়নি, তাই আমরা এখনও বসে আছি। 22-এর দিকে যাইনি আর কি, এদিকটা ফাঁকা পেয়েছি, এদিকটাতেই বসে আছি। ওরা আসলে একসাথে যাবো। নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা আসলে এখানে কিন্তু মেডিসিন শপও পাবেন। বৃষ্টি মাথায় নিয়েই জার্নি শুরু করলাম। ট্রেনে উঠে গেছি, ট্রেন এখনও ছাড়েনি, 10 মিনিট মতো টাইম আছে। আমরা খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। যদিও এই ট্রেনটার ঝাড়গ্রাম পৌঁছানোর কথা 9:45, ওই টাইমের মধ্যে ব্রেকফাস্ট করার প্রয়োজন হয়ই না আর কি। কিন্তু এই ট্রেনটার ট্র্যাক রেকর্ড একদমই ভালো না, বেশিরভাগ দিনই লেট করে পৌঁছয়। কালকে দেখলাম, চেক করছিলাম, প্রায় 12:30 নাগাদ ঝাড়গ্রাম পৌঁছেছে। আর বৃষ্টির মধ্যে তো আরোই প্রবলেম হতে পারে। আর তার থেকেও বড় কথা যেটা, আমাদের যে ট্যুর প্ল্যানটা আমরা কিভাবে সাজিয়েছি, আমরা একজন গাড়ি মানে ড্রাইভার দাদার সাথে কথা বলে রেখেছি। আমরা ঝাড়গ্রাম স্টেশনে নামলে উনি আমাদেরকে ওই ঝাড়গ্রাম স্টেশন থেকে পিক করবে, করে ঝাড়গ্রামে সাইট সিন করিয়ে তারপর যে রিসর্টে যাব সেখানে আমাদেরকে ড্রপ করে দেবে। তাহলে কি হবে, আমরা রিসর্টে গিয়ে দুপুরের লাঞ্চটা করতে পারবো। সেইভাবেই আমরা প্ল্যান করেছি। ফলে রাস্তায় কোথাও ব্রেকফাস্ট কি পাবো না পাবো, তার থেকে বেটার বাড়ি থেকেই আমি করে নিয়ে এসেছি। কালকে ছিল জন্মাষ্টমী, তালের বড়া, মালপোয়া, এগুলোও কিন্তু আমরা নিয়ে এসেছি। এই আর কি, মজা করতে করতে সবাই মিলে একসাথে জার্নি করব। চলুন। আমাদের ট্রেন নাম্বার ছিল 22861 ইস্পাত এক্সপ্রেস, যেটা সকাল 6:35 নাগাদ হাওড়া থেকে ছেড়ে ঝাড়গ্রাম পৌঁছানোর কথা 8:44 নাগাদ। এই ট্রেনের 2S এর ভাড়া নিয়েছিল ঝাড়গ্রাম পর্যন্ত 100 টাকা করে। মোটামুটি টাইমেই, মানে 2-3 মিনিট লেটে আমাদের ট্রেন আমাদেরকে ঝাড়গ্রাম স্টেশনে নামিয়ে দিল। এই জাস্ট ঝাড়গ্রামে নামলাম, গাড়ি আমাদের ওয়েট করছে। তো গাড়ি ধরে এখন আমরা ঘুরতে যাব। গাড়ি দেখলাম চলেই এসছে, তো এখন আমরা বেরোই। আমাদের ট্রেনটা ঢুকিয়েছে হচ্ছে 2 নাম্বার প্ল্যাটফর্মে। হেঁটে যাচ্ছি। আমাদের ওখানে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যেরকমটা আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এখানে এখনও বৃষ্টি নেই, কিন্তু ফ্লোর ভেজা রয়েছে, তার মানে বৃষ্টি হয়েছে, আর হতেও পারে। আকাশ বেশ মেঘলা রয়েছে। টিটি কিন্তু রয়েছে, তাই টিকিট না কেটে আসার চেষ্টাই করবেন না। মানে জেনারেলে করে চলে আসলেন টিকিট না কেটে, সেটা কিন্তু করবেন না একদমই। এই হলো আমাদের গাড়ি। এই হলো দাদা। দাদা, আপনার নাম? গৌতম ভূঁইয়া। আচ্ছা, তো দাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই দাদাই দুদিন আমাদেরকে ঘোরাবে। যে কোনো দরকারে, মানে ঝাড়গ্রামের সাইট সিনের জন্য দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। চলুন, আমার প্রথমবার, দেখি কেমন লাগে। চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। যে তোরণটা রয়েছে, মানে যে গেটটা রয়েছে, মূল গেট, তার বাইরে গাড়ি আমাদের দাঁড় করালো। এখন ভেতরে ঢুকতে দেবে কিনা তার জন্য পারমিশন নিতে হবে, দেখি। এই হলো রাজবাড়ির সিংহ দুয়ার।
এই রাজবাড়ির ভেতরে কিন্তু থাকা যায়, সেটার জন্য রাজবাড়ির নিজস্ব অথরিটি রয়েছে, তাদের সাথে কথা বলতে হবে। আর রাজবাড়ির বাইরে একটি রাজবাড়ির প্যালেস রয়েছে, যেটা সরকার অনুমোদিত, সেখানে কিন্তু সরকারি ওয়েবসাইট দিয়ে বুকিং করে আপনারা থাকতে পারবেন। এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরটা, যদিও ভেতরে এন্টার করতে দিচ্ছে না। রাজবাড়ির ভেতরে তো ঢুকতে দিল না। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্পটে যাব, চলুন। আমরা এখন কলাবনির জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশে শাল, মহুয়া, পিয়াল এই সমস্ত গাছের জঙ্গল রয়েছে, বেশ ঘন জঙ্গল। এবং শুনলাম এটাই নাকি হাতির করিডোর, প্রায় দিনই হাতি এখানে বেরোয়, 50-60টা হাতি রয়েছে। এই বর্ষাকাল কিন্তু ঝাড়গ্রাম ঘোরার আদর্শ সময়। এই সময় এখানে যে কটা ঝর্ণা আছে সেগুলো সম্পূর্ণ জলে পরিপুষ্ট দেখতে পারবেন। এছাড়া চারিদিকে সবুজ, যেরকম আর 5টা জায়গাও হয়ে থাকে আর কি, সবুজটা ভীষণ অন্যরকম লাগে, ঘন অন্যরকম একটা সবুজ, বেশ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো আমাদের কলকাতার এত কাছে একটা এত সুন্দর ট্যুরিস্ট স্পট রয়েছে। আমরা অনেক দূরে দূরে যাই ঘুরতে, এই ছোট ছোট জায়গাগুলো এক্সপ্লোর করতে একদমই টাইম লাগে না বেশি। মানে উইকেন্ড ট্যুর যেগুলো হয় 1 দিন বা 2 দিনের, সেরকম উইকেন্ড ট্যুরে আপনারা এগুলো করতে পারবেন। আমার মনে হয় আপনারা আসুন, এই জায়গাটা এক্সপ্লোর করুন, আশা করি ভালো লাগবে। চলে এসেছি নেক্সট স্পট, ক্রিশ গার্ডেন। এটা এক্স্যাক্টলি হচ্ছে একটা বাগান বাড়ি, কিছু একটা গ্রুপের বাগান বাড়ি, যেটাকে এখন একটা প্রপার পার্কে পরিণত করা হয়েছে। এখানে নাকি প্রচুর ধরনের গোলাপ পাওয়া যায় শীতকালে। এটা গোলাপের বাগান। এখন হয়তো খুব একটা গোলাপ দেখাতে পারবো না আপনাদেরকে, তবে আপনারা যারা শীতকালে আসবেন তারা প্রচুর দেখতে পাবেন গোলাপ। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে পার হেড 50 টাকা করে, আর ছোট বাচ্চাদের হচ্ছে 20 টাকা করে। তো চলুন ভেতরে ঢোকা যাক। ঢুকেই এইরকম সুন্দর সাজানো একটা পার্ক, বেশ সুন্দর, 3 দিকেই রাস্তা রয়েছে, যেতে পারবেন। আর এই যে এগুলো হচ্ছে গোলাপের বাগান। আছে গোলাপ, নেই বললে ভুল হবে, তবে গাছগুলো একেবারেই মরে গেছে, মানে একদমই খারাপ অবস্থা গাছের। এই যে পিঙ্ক গোলাপ, মোটামুটি যা দেখতে পাচ্ছি দেখা গোলাপই রয়েছে, যে গোলাপগুলো আমরা রেগুলার দেখতে পাই সেরকমই গোলাপ রয়েছে। মানে চোখের শান্তি হচ্ছে না এই গোলাপ বাগানে ঘুরে আর কি। এখন এই গোলাপগুলো খুব একটা ভালো অবস্থায় নেই। আচ্ছা, গেট দিয়ে ঢুকে ডান হাতে যে রাস্তাটা চলে গেছে, সেদিকে কিন্তু ক্রিশ ভিলা গেস্ট হাউস রয়েছে। এর ভেতরে আপনারা থাকতেও পারবেন। আর গেস্ট হাউসের এন্ট্রিটা দেখছি বেশ সুন্দরভাবে সাজানো। আমি ওদিকেই হেঁটে যাচ্ছি, এই যে এই সোজা। এখানে রেস্টুরেন্টও রয়েছে মনে হচ্ছে, কারণ এখানে লেখা রয়েছে ক্রিশ ভিলা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারেন, মনে হয় খাওয়া দাওয়ারও মানে এখানে ব্যবস্থা রয়েছে। পুরো এরিয়াটাই বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। কিন্তু এটা কি সুন্দর দেখুন, সেই হয় না আজকাল যেরকম কেক পাওয়া যায়, পুরো কেকের মতো এটা দেখে মনে হচ্ছে এটা কেক। কি কিউট। এখানে একটা দোলনা রয়েছে, বেশ গদিওয়ালা দোলনা। আর এদিকে এই দুটো চেয়ার দেখুন কি ইউনিক। আর বাচ্চাদের খেলার জন্য কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে। এই চেয়ারগুলো জাস্ট ইউনিক। বৃষ্টির জল না পড়ে থাকলে আমি এখানে বসে এখন ছবি তুলতাম। দারুণ। পুরো এরিয়াটা এত বিউটিফুলি প্ল্যান করে সাজানো, ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এতটা বড় জায়গাকে ভীষণ সুন্দরভাবে এক্সিকিউট করেছে। মাঝখানে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, আর দূরে আমি দোলনা দেখতে পেয়েছি, তো ওই দোলনাটায় যাবো, গিয়ে দুলবো, এটাই আমার প্ল্যান। আর দেখুন বাচ্চাদের চড়ার জন্য স্লিপ রয়েছে, ঢেকি রয়েছে। ক্রিশ গার্ডেনের একদম শেষ প্রান্তে পাখিরালয় ছিল, যেখানে অনেক রকমের পাখি দেখতে পেয়েছিলাম। এটার নাম হচ্ছে পাইনঅ্যাপেল কেনুয়ার। ডাকছে দেখেছেন, কি সুন্দর আওয়াজ দেখুন। এই পাখিগুলোকে দেখুন, এই কাঠের খাঁচার মধ্যে দিয়ে উকি মারছে, মুখগুলো বাড়াচ্ছে দেখুন। দেখুন কতগুলো খরগোশ দেখুন, কি কিউট দেখতে। কিরে তোদের কালারগুলো অন্যরকম হয়ে গেছে কেন? সাদা কালারের খরগোশ ছিল, দেখুন কি কালার করে ফেলেছে গায়ে। এখানে টার্কি। এখন আসলাম হচ্ছে অ্যাকোরিয়াম হাউসে। দেখুন কত রকমের মাছ দেখুন। এটা হচ্ছে গোল্ড ফিশ। হয়ে গেছে আমাদের ক্রিশ গার্ডেন ঘোরা। এখন আমরা গাড়িতে উঠবো, নেক্সট স্পটের দিকে যাব। ট্রাইবাল মিউজিয়াম, ভেতরে একটা সুন্দর মিউজিয়াম রয়েছে এবং বাইরের পরিবেশটাও ভীষণ সুন্দর, জঙ্গলের মাঝখানে।
আর সবচেয়ে ভালো লাগছে দূরে একপাল হাতি, এখানটাতে বেশ সুন্দর ট্রাইবেলদের ডান্সের সুন্দর রেপ্লিকা করা রয়েছে, বেশ অন্যরকম লাগছে। তো মিউজিয়ামটার ভেতরে যাই, বেশ ভালো বৃষ্টি পড়ছে, আর আমার এই ক্যামেরাটা ভিজলে একদম গড়বড় হয়ে যাবে, কারণ এটা একদমই ওয়াটারপ্রুফ নয়। তো চলুন, এই যে হলো এন্ট্রি গেট। সোমবার বন্ধ থাকে, আর এমনি দিন হচ্ছে বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। ট্রাইবেল মিউজিয়ামে ঢুকেছি, এখানে একটা মিউজিক হচ্ছে, তাই জন্য বেশি ভয়েস দিতে পারবো না, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো জিনিসটা, কারণ কপিরাইট খাবো নইলে। আর এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হলো, ফ্রি অফ কস্ট এন্ট্রি। আচ্ছা, এখানে কিন্তু সমস্ত এরকমভাবে লেখা রয়েছে, দেখুন ধর্মীয় জীবন, এই যে এগুলোকে ওনারা পুজো করেন, এই হাতি ঘোড়া এগুলোকে, তো এগুলো সমস্ত দেওয়া রয়েছে। মানে মোদ্দা কথা, ট্রাইবেলদের লাইফস্টাইলে কি কি লাগে সেগুলো এখানে তুলে ধরেছে। আমাদের নেক্সট স্পট সাবিত্রী মন্দির, একেবারে মানে ঝাড়গ্রাম টাউনের মধ্যে, চারিদিকে দোকান বাজার সমস্ত কিছু রয়েছে, বাস যাচ্ছে, একটা সুন্দর বড় বটগাছ রয়েছে, তার পেছনে একটা সুন্দর মন্দির রয়েছে, যে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখিয়েছিলাম ওনাদেরই কুলদেবতা টাইপের আর কি, ওনারাই এই মন্দিরটাকে মেনটেন করে, ওনাদেরই মন্দির আর কি। তো ভেতরে যাব। আর এই সাবিত্রী মন্দির কিন্তু এই ঝাড়গ্রামের যে মানে লোকাল সাইট সিনটা হয় তার মধ্যে অন্যতম, তাই এটা দর্শন করতে একদম ভুলবেন না। এখানে মানে ঝাড়গ্রাম ট্যুরে দুটো মন্দির আছে, একটা কনক দুর্গা আর একটা সাবিত্রী মন্দির। কনক দুর্গায় আমরা যাব, তবে সাবিত্রী মাকে আগে দর্শন করে নিই। রাহুল এখানে ভিডিও করছে, বেশ সুন্দর মন্দিরটা। এই হলো মা, কি সুন্দর মায়ের মুখখানা জল জল করছে দেখুন। এই হলো মন্দির, পারমিশন নিয়েই ভিডিও করছি, ওনারা বললেন যে ভিডিও করতে পারি তাই করছি। আমি ভাবলাম আমার পরিবারের সবাইকেও একটু দর্শন করিয়ে দিই। সাবিত্রী মন্দিরের পেছনে একটা পুকুর রয়েছে, বেশ সুন্দর পুকুরটা। ক্যামেরা অন করলাম না, কারণ ওখানে কিছু স্থানীয় মহিলা স্নান করছে, তো আমার ঠিক ব্যাপারটা ভালো লাগলো না, মনে হলো এটাকে ভিডিও করার কোনো দরকার নেই। তবে আপনারা আসলে মন্দিরটা দেখবেন, বেশ সুন্দর। এসছি জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, ঝাড়গ্রাম জুতে। 25 টাকা করে এন্ট্রি ফি, আর বাচ্চাদের মানে 3 থেকে 12 বছর যাদের, তাদের হচ্ছে 10 টাকা করে। বললো ভেতরে বাঘ আছে, নীলগাই আছে, হরিণ আছে, এরকম অনেক কিছু আছে। তো চলুন ঘুরে আসি। জুয়ের ভেতরে আমরা অনেক কিছু দেখেছিলাম, লেপার্ড দেখতে পেয়েছিলাম, হায়না দেখতে পেয়েছিলাম, পাখি দেখতে পেয়েছিলাম অনেক ধরনের, এছাড়াও হরিণ প্রচুর প্রজাতির ছিল। এই যে দেখুন, এই গাছটাতে কতগুলো পাখি বাসা করে আছে দেখুন। ওয়াও, এই দেখুন সব এগুলো বাসা, সব পাখির বাসা। আর আওয়াজটা শুনতে পাচ্ছেন? দেখেছেন, এরা নাকি 3 মাস মাত্র থাকে। কি বিভৎস রকম সুন্দর, গাছ ভর্তি। কনক দুর্গা মন্দিরের সামনে চলে এসেছি, এখন হেঁটে যাচ্ছি, বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে। আচ্ছা, যেই মানে মন্দিরের বাইরের যে চত্বরটা যেখানে গাড়ি পার্কিং হলো, সেখানে দেখলাম খাবার দাবারেরও দোকান রয়েছে, আপনারা খাওয়া দাওয়াও করে নিতে পারেন। কনক দুর্গা মন্দিরে যাওয়ার আগে যে রাস্তাটা বেশ অনেকটা হাঁটা কিন্তু, আর রাস্তাটা বেশ সুন্দর, দুপাশে গাছগাছালা রয়েছে, বেশ ভালো, ছায়ায় মোড়া, রোদ আসছে না খুব একটা, তবে বেশ অনেকটা হাঁটা। অ্যাট লাস্ট আমরা মন্দির চত্বরে পৌঁছলাম। এই হলো মন্দির চত্বর, প্রচুর হনুমান রয়েছে, একটু সাবধানে জিনিসপত্র সামলে রাখবেন, আমি নিজেও ভীষণ ভয় পাই। এই যে সামনের লাল রঙেরটা দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে নাট মন্দির, বন্ধ রয়েছে। আচ্ছা, বলির কাঠও রয়েছে আর কি এখানে। যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই, মন্দিরের দরজা বন্ধ, মায়ের দর্শন হলো না, মন খারাপ, মানে একরাশ মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে। আমরা যেখানে ছিলাম মানে জুটা, জুওলজিক্যাল পার্ক যেটা, সেখান থেকে প্রায় 25 কিলোমিটারের একটা লং জার্নি করে দেন আমরা এখানে এসে পৌঁছলাম। আর এখানে আসা যে দুটো জিনিসের জন্য, সেটা হলো কনক দুর্গা মন্দির আর চিল্কিগড় রাজবাড়ি, দুটোর একটারও দেখা মিলল না। আবার আসতে হবে, ঝাড়গ্রাম চাইছে আমরা আবার আসি। যাই হোক, মা না চাইলে তার দর্শন পাওয়া সম্ভব না, আমার তো তাই মনে হয়। আবার আসবো, মায়ের দর্শন তো করবই।
আমরা এখন যাচ্ছি ডুলুং নদী দেখতে, যা কনকদুর্গা মন্দির থেকেই একটুখানি নিচের দিকে নামতে হচ্ছে। ঝাড়গ্রামের মূল 4টে নদী, কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং আর তারাফিনী। এই 4টের মধ্যে অন্যতম হচ্ছে ডুলুং। ডুলুং নদী দেখতে যাচ্ছি, বলছে এখন নাকি প্রচণ্ড স্রোত, প্রচণ্ড জল। তো দেখি গিয়ে একটু দেখে আসি। এই হলো ডুলুং নদী, কি স্রোত দেখুন, বাপরে, আমার তো লিটারালি ভয় লাগছে এখান থেকে দেখে। ডুলুং নদীর জল একেবারে ঘোলাটে, কারণ ঝাড়গ্রাম লাল মাটির দেশ, আর লাল মাটির ওপর দিয়ে যে নদী বইবে সে নদী ঘোলাটেই হবে, এটাই স্বাভাবিক। স্রোতটা শুধু দেখুন। চিল্কিগড় রাজবাড়ি যাওয়ার আগের একটা ব্রিজ, ঠিক আছে, ব্রিজের ওপর দিয়ে ডুলুং নদী বইছে, কি বিভৎস সেটা দেখুন। এই হচ্ছে ডুলুং নদী, এই হচ্ছে তার স্রোত, এটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজটার ওপারেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। জল এইভাবে ওভারফ্লো হওয়ায় গাড়ি আমাদেরকে এই দিন চিল্কিগড় রাজবাড়িতে নিয়ে যেতে পারেনি। বিধ্বস্ত অবস্থা মুখ চোখের। ফাইনালি পৌঁছে গেছি আমরা যে রিসর্টে আজকের রাত্রিটা কাটাবো, সেই রিসর্টে, চেতনা রিসর্ট, চেতনা ইকো ভিলেজ রিসর্ট। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ভেতরে যাই, একটু ফ্রেশ হই, তারপর কত ভাড়া নিল, রুম কেমন, সমস্ত কিছু শেয়ার করব। তবে সবার আগে একটু ফ্রেশ হতে মন চাইছে, মানে আর ভালো লাগছে না, এক্সস্টেড লাগছে। রিসর্টে চেক ইন করলাম বলেইছি, এবার আমরা এখন ফ্রেশ হলাম, একটু স্নান করলাম, এখন যাচ্ছি লাঞ্চ করতে। একবার ডেকে গেছে অলরেডি, লাঞ্চ টাঞ্চ করবো, তখনও আপনাদের সাথে শেয়ার করব, তারপর রুমে এসে রুম শেয়ার করব। আগে লাঞ্চটা করে আসি, চলুন। এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। ভাত, এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, লেবু, আলু পটলের তরকারি, ডাল। আচ্ছা, আমি যেহেতু ভেজ খাই, আমার জন্য রয়েছে আলু পোস্ত। যারা নন ভেজ খাবেন তাদেরকে মাছ দেওয়া হবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট। শেষ পাতে আছে হচ্ছে টক দই, আমড়ার চাটনি। এই আমড়ার চাটনিটা খুব একটা কোনো রিসর্টে বা হোমস্টেতে দিতে দেখা যায় না, এখানে দেখে আমার ভীষণ ভালো লাগলো, আমি খুব ভালো খাই। আর তার সাথে রয়েছে এই যে পাঁপড়। এই যে 106 নম্বর রুম, কুসুম, এই রুমটা আমাদের। এই যে, আচ্ছা, ওনাদের এখানে কিন্তু সমস্ত রুমই এসি। রুমে ঢুকেই যেটা চোখে পড়ে বা নজর কাড়ে সেটা হলো বেড, বেশ বড় মাপের একটা বেড, 3 জন শোয়ার মতো। এখানটাতে একটা বেড সাইড টেবিল রয়েছে এবং তাতে চা করার সমস্ত রকমের সরঞ্জাম, যেরকম এখানে চা পাতা, চিনি, কাপ, এগুলো দিয়েছে। তার সাথে কিন্তু এখানে ইলেকট্রিক কেটেলও দিয়েছে। বেশ অনেকগুলো প্লাগ পয়েন্ট চোখে পড়ছে। এসি রয়েছে, এখানটাতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেতের, 2টো চেয়ার, টেবিল, সমস্ত কিছু। এখানে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু গিজার সহ সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে। এই হলো আমাদের রুম। এখন আমরা একটু রেস্ট নেব, তারপর আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিয়ন্ড ভিটাস। সন্ধ্যাবেলায় গরম গরম চা। আচ্ছা, এই যে এতগুলো পকোড়া দেখছেন, এখানে কি কি আছে আমি বলছি। এটা হচ্ছে আমার প্লেট, এখানে এটা হচ্ছে পনির পকোড়া, আর এটা হচ্ছে পেঁয়াজ পকোড়া। পেঁয়াজ পকোড়াটা কমপ্লিমেন্টারি, আর পনির পকোড়া আমরা অর্ডার করেছি, তার সাথে কেচাপ দিয়েছে। এখানে আছে হচ্ছে পেঁয়াজ পকোড়া, আর এই চিকেন পকোড়াটা রাহুলের জন্য অর্ডার করা হয়েছে, তার সাথে এখানে পেঁয়াজ দিয়েছে, আর এখানে আছে কেচাপ। এই দিয়ে আমরা এখন ইভিনিং স্ন্যাক্সটা সারবো। সন্ধে থেকেই প্রচুর বৃষ্টি পড়ছিল, তবে আলো আঁধারির মধ্যে আমাদের রিসর্টটা কিন্তু দারুণ সুন্দর, মায়াবী লাগছিল। এই রিসর্টে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে আমাদের খরচা পড়েছে 1700 টাকা করে। এখন বেশ অনেকটা রাত হয়েছে, প্রায় 10টা বাজতে যায়। ডিনারের জন্য ডাক এসছে, চলুন গিয়ে ডাইনিংয়ে ডিনারটা করি। ভাত আর রুটির মধ্যে অর থাকে, তো আমরা ভাত চুজ করেছি। ভাতের সাথে বেশ অনেক কিছু দিয়েছে, তবে যেই আইটেমগুলোর জন্য আমি এবং রাহুল দুজনেই ওয়েট করেছিলাম সেটা হলো, যারা ভেজ খাবেন তাদের জন্য পনির, মানে আমার জন্য এসছে পনির, বেশ দারুণ লাগছে পনিরটা দেখতে। আর রাহুলের জন্য রয়েছে কষা কষা চিকেন। ভাত আছে, আলু ভাজা আছে, এখানে আছে পেঁয়াজ লঙ্কা, আর এই হচ্ছে একদম কষা করে চিকেন, আর দিয়েছে ডাল। যারা শৈলীর মতো ভেজ খাবেন তাদের জন্য কিন্তু পনির আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পরে উঠে যাবো, মোটামুটি খাওয়া শেষের দিকে।
আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আসছে বেলপাহাড়ি ঘোড়ার গল্প, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিয়ন্ড উইথ আস। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন প্রিয়জনদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।